আসসালামু আলাইকুম। সাপুরক্সিম মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব স্পেশালি সাপুরক্সিম নিয়ে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সাপুরক্সিম মাস্টার ক্লাস টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইনটু সেলস সাকসেস। তো আজকের সেশনটা হচ্ছে কম্প্রিহেনসিভ ট্রেনিং সেশন অন ওয়াইডলি প্রেসক্রাইব সাপুরক্সিম অর সাপ্লোস্পোরিন অ্যান্টিবায়োটিক। তো এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন এবং এমন কিছু তথ্য আলোচনা করব যেটা হয়তো আপনারা জানেন না। সো আশা করি আপনারা সেশনের একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন। এবং আমাদের এই সেশনটার যে আলটিমেট অবজেক্টিভ সেটা হচ্ছে আসলে এই যে সাপুরক্সিমের নলেজটা এটা ইউজ করে আমরা কিভাবে সেলস ডেভেলপমেন্ট করব অথবা আমরা কিভাবে পেশেন্টকে ক্লিনিক্যাল বেনিফিটগুলি সম্পর্কে আমরা অবগত করতে পারবো এবং আমাদের যে কাস্টমার রয়েছে ডাক্তাররা তাদেরকে আমরা এই ইনফরমেশনগুলি কীভাবে শেয়ার করবো। তো সব কিছু মূলে আজকে আলোচনা করব। চলুন আজকে সেশনটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা আলোচনা করব যে সাপুরক্সিম নিয়ে। তো সাপুরক্সিমটা হচ্ছে দেখেন আমরা আলোচনা করব স্পেশালি আমরা ফার্মাকোলজি এবং মেকানিজম অফ অ্যাকশনটাকে ফোকাস করব আজকে আলোচনা যে কিভাবে সাপুরক্সিমটা কাজ করে এবং সাপুরক্সিমের মুড অফ অ্যাকশনটা কী এটাকে আমরা খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন। কারণ কি যে কোনো প্রোডাক্টের ফার্মাকোলজি অথবা যে কোনো প্রোডাক্টের মুড অফ অ্যাকশন জানাটা খুবই ফরজ কাজ। সো ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসরা যখনই আপনার কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিয়ে জানবেন অবশ্যই আপনাদেরকে খুবই ফোকাস করতে হবে ওই প্রোডাক্টের ফার্মাকোলজি এবং মুড অফ মেকানিজম অফ অ্যাকশন অথবা মুড অফ অ্যাকশনে। অ্যাট দ্য সেম টাইম এই প্রোডাক্টের সাপুরক্সিমের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা অর্থাৎ সাপুরক্সিমটা কোন কোন ডিজিজের অ্যাগনেস্টে ক্লিনিক্যালি এটা আসলে ইউজ করা হয় অথবা এটা চিকিৎসার কোন কোন ইন্ডিকেশনে কোন কোন ডিজিজের অ্যাগনেস্টে সাপুরক্সিমটা প্রেসক্রাইব করে এই বিষয়টা আমরা জানবো। সো অ্যাপ্রুভড ইন্ডিকেশান এবং এটা ডোসেস গাইডলাইন্স নিয়েও কিন্তু আমরা আজকে সেশনে আলোচনা করব। এবং ফাইনালি সেটা হচ্ছে যে সেফটি প্রোফাইল। কারণ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ট্রেনিং সেশনে আসলে সেফটি প্রোফাইলটাকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় না। তো আমার এই সেশনটার বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সেফটি প্রোফাইলটিকে খুব গুরুত্ব দিয়ে খুব চমৎকারভাবে আলোচনা করব। কারণ সেফটির ইস্যুটা আসলে যে কোনো প্রোডাক্টের সেফটি প্রোফাইল জানাটা জরুরি। সো এই সেশনে আমরা অ্যাডভার্স রিয়াকশন এবং পেশেন্ট কাউন্সিলিং অর্থাৎ পেশেন্টদের যে বিষয়গুলি অবশ্যই অবগত করতে হবে জানাতে হবে এবং ডাক্তারদেরকেও যে বিষয়গুলি জানাতে হবে এই বিষয়গুলিকে আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করব। তো টুডেস সেশন ফোকাস অন সাপুরক্সিম এক্সিটিল এবং সাপুরক্সিম এক্সিটিল ইজ অ্যান ওরাল প্রোডাক্ট অফ সাপুরক্সিম। এটা হচ্ছে একটা সেকেন্ড জেনারেশন সাপোলিস্প্রিন এবং আমরা আজকের সেশনে অবশ্যই মেকানিজম অফ অ্যাকশন আলোচনা করব, ক্লিনিক্যাল ইউজেস অথবা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, সেফটি প্রোফাইল এবং রেশনাল ইউজ ইন অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ। তো এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। টোটাল সেশনটাই কিন্তু এটা আলোচ্য বিষয় থাকবে। সো কমপ্লেন্স নোট হচ্ছে ইনফরমেশন বেসড অন WHO অর্থাৎ এই সেশনটা তৈরি করার জন্য আমরা WHO গাইডলাইন ফলো করেছি, USFDA এর অ্যাপ্রুভড যে সাপুরক্সিমের যে ইন্ডিকেশনগুলি সেটাকে ফলো করেছি এবং USFDA অ্যাপ্রুভড যে প্রোডাক্ট মনোগ্রাফ সেটাকে আমরা ফলো করেছি, EMA এটাকে আমরা ফলো করেছি এবং ইন্টারন্যাশনাল অ্যান্টিবায়োটিকের যে গাইডলাইনটা ট্রিটমেন্ট গাইডলাইনটা সেটা আমরা ফলো করেছি। সো অনলি অ্যাপ্রুভড ইন্ডিকেশন উইল বি ডিসকাসড। এখানে আমরা যে ইন্ডিকেশনগুলি নিয়ে কথা বলবো এই ইন্ডিকেশনগুলি হচ্ছে USFDA অ্যাপ্রুভড ইন্ডিকেশন এবং প্রোডাক্ট মনোগ্রাফে যে ইন্ডিকেশনগুলিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই ইন্ডিকেশনগুলি নিয়ে আমরা আজকের সেশনে অবশ্যই আলোচনা করব। তাহলে আমরা যদি প্রোডাক্টের ওভারভিউ নিয়ে আলোচনা করি তাহলে আমরা আজকে যে সেশন প্রোডাক্টটা নিয়ে আলোচনা এটা জেনেরিক হলো সাপুরক্সিম। আমরা সাপুরক্সিম এক্সিটিল নিয়ে আলোচনা করব এবং আমরা যে ব্র্যান্ডটা নিয়ে স্পেশালি ফোকাস করব আমাদের ব্র্যান্ড হচ্ছে স্যারোক্সিম। তো স্যারোক্সিম হচ্ছে একটা ব্র্যান্ড নেম, এটার জেনেরিক নেম হচ্ছে সাপুরক্সিম এক্সিটিল। তাহলে প্রথমে যদি আমরা এটার ফার্মাকোলজিতে ফোকাস করি যে এটা আসলে ফার্মাকোলজিটা কী, কীভাবে সাপুরক্সিম এক্সিটিল হিউম্যান বডিতে কাজ করে এই বিষয়টাকে আমরা ফোকাস করি এবং প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসকে যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ফার্মাকোলজিটাকে খুব ফোকাস দিয়ে গুরুত্ব দিয়ে এটাকে শিখতে হবে এবং জানতে হবে এই বিষয়টা এবং ক্লিয়ারলি জানতে হবে। তাহলে আমরা দেখলাম যে সাপুরক্সিম এক্সিটিলের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে যদি আমরা আলোচনা করি দেখি তাহলে সাপুরক্সিম একজন পেশেন্ট সাপুরক্সিম এক্সিটিল একটা ট্যাবলেট সেবন করার পরে যে সাপুরক্সিম হাইড্রোলাইজড ইন ইন্টেস্টাইন
তাহলে স্যাপুরোক্সিম আমরা যখন সেবন করব তাহলে এটা স্টোমাকে যাবে, স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে এটা হাইড্রোলাইজ হয়ে যাবে, এটা ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাওয়ার পরে কিন্তু সেখানে অ্যাক্টিভ স্যাপুরোক্সিম এটা পরিণত হবে, অর্থাৎ যেটা আমরা ট্যাবলেট হিসেবে খাচ্ছি এটা আসলে ইনঅ্যাক্টিভ ফর্মে আমাদের স্টোমাকে যাচ্ছে, ইন্টেস্টাইনে যাচ্ছে, কিন্তু ইন্টেস্টাইনে যাওয়ার পরে এটা আসলে হাইড্রোলাইজড হয়ে অ্যাক্টিভ ফর্মে পরিণত হচ্ছে, এবং এই অ্যাক্টিভ ফর্মটা মূলত বডিতে কাজ করবে, ইনঅ্যাক্টিভ ফর্মটা কাজ করতে পারে না, মূলত অ্যাক্টিভ ফর্মটা কাজ করবে। তো স্যাপুরোক্সিমের ফার্মাকোলজি যখন আপনি জানবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এটা, যে স্যাপুরোক্সিম সেবন করার পরে হাইড্রোলাইজড হচ্ছে ইন্টেস্টাইনে, এবং হাইড্রোলাইজড হয়ে এটা অ্যাক্টিভ ফর্মে পরিণত হচ্ছে। এবং এটা যদি আমরা এক কথায় মোড অফ অ্যাকশন বলি তাহলে স্যাপুরোক্সিম ইনহিবিটস ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস বাই বাইন্ডিং টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস, যেটা আমরা আসলে স্যাফিক্সিমের মোড অফ অ্যাকশনে আলোচনা করেছি। তো স্যাফিক্সিম এবং সাপুলোস্পিরিন দুইটাই তো সাপুলোস্পিরিন গ্রুপের ড্রাগ। স্যাফিক্সিম হচ্ছে থার্ড জেনারেশন সাপুলোস্পিরিন, সাপুরোক্সিম এক্সিটিল হচ্ছে সেকেন্ড জেনারেশন সাপুলোস্পিরিন। সো দুইটা কিন্তু একইভাবে কাজ করবে। তাহলে আমরা স্যাফিক্সিমও কিন্তু একই কথা বলেছি, যে স্যাফিক্সিম ইনহিবিট ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস বাই বাইন্ডিং উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। একইভাবে আমরা যদি আলোচনা করি যে স্যাপুরোক্সিম, তাহলে স্যাপুরোক্সিম ইনহিবিটস ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস বাই বাইন্ডিং টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। মোড অফ অ্যাকশনটা সেম। এবং আমরা স্যাফিক্সিমে বলেছিলাম যে স্যাফিক্সিমের ব্যাকটিসাইডাল অ্যাক্টিভিটি আছে, ব্যাকটোস্ট্যাটিক অ্যাক্টিভিটি আছে, বাট স্যাফিক্সিমের ব্যাকটোস্ট্যাটিকের থেকে ব্যাকটিসাইডাল অ্যাক্টিভিটিটা অনেক অনেক বেশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হোয়াট ইজ ব্যাকটিসাইডাল এফেক্ট? ব্যাকটিসাইডাল এফেক্টটা আসলে কি? কোনো অ্যান্টিবায়োটিক যখন ডিরেক্টলি কোনো ব্যাকটেরিয়াকে ডিরেক্টলি কিল করে অথবা ধ্বংস করে, এটাই হলো ব্যাকটিসাইডাল এফেক্ট। তাহলে স্যাপুরোক্সিমই কিন্তু ব্যাকটেরিয়াকে ডিরেক্টলি কিল করে অথবা ধ্বংস করে, ডিস্ট্রয় করে, এটা হলো ব্যাকটিসাইডাল এফেক্ট। তাহলে ব্যাকটিসাইডাল এফেক্ট অ্যাগেন্স্ট সাসেপ্টেবল অর্গানিজম, অর্থাৎ গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাগেন্স্টে এটা ব্যাকটিসাইডাল এফেক্ট এনশিওর করে। ওকে, মোড অফ অ্যাকশনটা যদি আমরা ছবিতে দেখাই তাহলে দেখেন এটা হলো একটা পেপটিডোগ্লিকেন লেয়ার। এখানে আপনার এখানে আসলে এটা স্যাফিক্সিম, আমরা এখানে এটাকে চিন্তা করতে পারি স্যাপুরোক্সিম। আমি যদি এটার আরেকটা মোড অফ অ্যাকশন দেখাই, ব্যাপারটা এরকম, দেখেন এটা হলো স্যাপুরোক্সিম এক্সিটিলে মোড অফ অ্যাকশন। তাহলে স্যাপুরোক্সিম এক্সিটিল এটা যদি আমরা ওরালি ট্যাবলেট ফর্মে এটা থাকে, ট্যাবলেট ফর্মে যদি এটা সেবন করা হয়, এক নাম্বার দেখেন এটা ওরালি ইনটেক, ট্যাবলেট ফর্মে এটা আমরা সেবন করলে কোথায় যাবে? স্টোমাকে যাবে, স্টোমাকে এটা অ্যাবজর্পশন হবে। ওকে, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে স্যাপুরোক্সিম এক্সিটিল যখন আপনি খাবারের সাথে খাবেন, বেটার অ্যাবজর্বড উইথ ফুড, এটা খাবারের সাথে কিন্তু ভালো অ্যাবজর্পশন হয়, অর্থাৎ খালি পেটে এটা অ্যাবজর্পশন কম হবে, খাবারে উইথ ফুড এটা ভালো অ্যাবজর্পশন হবে। ওকে, তাহলে এক নম্বরে আমরা দেখি যে স্যাপুরোক্সিম এক্সিটিল সেবন করার পরে সেটা কোথায় যাবে? স্টোমাকে যাবে, স্টোমাকে যাবে। তো এবং স্টোমাকে যাওয়ার পরে কিন্তু এটা হাইড্রোলাইজড হবে, তাহলে এটা যাবে হলো অ্যাবজর্পশন হবে স্টোমাকে। সেখান থেকে নাম্বার 3 দেখেন স্টারেজ হাইড্রোলাইসিস টু স্যাপুরোক্সিম ইন ইন্টেস্টিনাল মিউকোজা। তাহলে মূলত এটা হাইড্রোলাইজড হবে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ স্যাপুরোক্সিম অ্যাক্টিভ ফর্মে পরিণত হবে যখন এটা ইন্টেস্টাইনে যাবে, এবং ইন্টেস্টাইনাল যে মিউকোজা সেখান থেকে কিন্তু এটা অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাবে। ইন্টেস্টিনাল যে মিউকোজা অর্থাৎ ইন্টেস্টিনাল যে মেমব্রেন সেটার থেকে সে অ্যাবজর্পশন হয়ে অ্যাক্টিভ ফর্ম হবে, অ্যাক্টিভ ফর্ম হয়ে হাইড্রোলাইজড হবে স্যাপুরোক্সিম এক্সিটিল, হাইড্রোলাইজড হয়ে এটা অ্যাক্টিভ ফর্মে পরিণত হবে, অ্যাক্টিভ ফর্মে পরিণত হওয়ার পর ইন্টেস্টিনাল মিউকোজা দিয়ে সেটা ব্লাডে অ্যাবজর্পশন হয়ে যাবে, এবং ব্লাডে যাওয়ার পরে স্যাপুরোক্সিম এক্সিটিল যেটা হবে সেটা হলো বিটা ল্যাকটাম আপনার রিং ইন্টারেক্টস উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এখানে বিটা ল্যাকটাম রিং মূলত হচ্ছে কোনটা? স্যাপুরোক্সিম এক্সিটিলের বিটা ল্যাকটাম রিং, সেটা বাইন্ড করবে কোথায়? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে, যেটা আমরা 6 নম্বরে দেখাচ্ছি, বিটা ল্যাকটাম রিং ইন্টারেক্টস উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, এবং তারপর আমরা দেখেন এখানে 7 নম্বরে সেটা হলো যখন এই স্যাপুরোক্সিম এক্সিটিল পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে কি করবে? বাইন্ড করে সেটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে দিবে, ডিরেক্টলি ইনহিবিট করে দিবে। সেটা বলা হচ্ছে উইকেন্ড আপনার
পেনিসি আপনার যেটা হবে সেটা হলো যে এখানে যে আপনার ব্যাকটেরিয়াল যে সেল মেমব্রেনটা সেটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে। 7 নম্বরে যেটা আমরা দেখতেছি যে বিটা ল্যাকটাম রিংটা সাপ্রোক্সিমা এক্সিটিল পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করার পরে যেটা হবে সেটা হলো যে প্লাজমা মেমব্রেন যেটা অথবা ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল সেটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে এবং অসমোটিক প্রেশারে এটা কি রাপচার হয়ে যাবে, এটা কিন্তু ভেঙে যাবে। তাহলে দেখেন ইনহিবিটস, তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে সাপ্রোক্সিম এক্সিটিল যখন বাইন্ড করবে সেটা ইনহিবিট পেপটিডোগ্লাইকেন টস লিঙ্কিং, অর্থাৎ পেপটিডোগ্লাইকেন সিনথেসিসটাকে আস্তে আস্তে কী করবে, সেই এটাকে ইনহিবিট করবে, পেপটিডোগ্লাইকেন যাতে সিনথেসিস না হইতে পারে। কারণ এই পেপটিডোগ্লাইকেন দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা তৈরি হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল যদি তৈরি না হয় তাহলে ব্যাকটেরিয়া কী হবে, আস্তে আস্তে কিন্তু সেটা ধ্বংস হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার সাপ্রোক্সিম এক্সিটিল বডিতে কাজ করবে। তাহলে ফার্স্ট আমি যদি ব্যাপারটাকে আবারও আলোচনা করি, প্রথমে একজন পেশেন্টকে কোনো একজন চিকিৎসক সাপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করে দেবে। প্রেসক্রিপশন করে দেওয়ার পরে সেই প্রেসক্রিপশন ফলো করে একজন পেশেন্ট সাপ্রোক্সিম এক্সিটিল সে সেবন করবে, ওরাল ইনটেক, সে মুখ দিয়ে সেবন করবে। সেবন করার পর সাপ্রোক্সিম এক্সিটিল যাবে স্টোমাকে, স্টোমাক থেকে সেটা চলে যাবে কোথায়, ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে যাওয়ার পর কিন্তু এটা হাইড্রোলাইজড হয়ে ইনঅ্যাক্টিভ সাপ্রোক্সিমটা সেটা অ্যাক্টিভ ফর্মে পরিণত হবে। অ্যাক্টিভ ফর্মে পরিণত হওয়ার পরে সাপ্রোক্সিমটা ইন্টেস্টিনাল মিউকোজা দিয়ে সেটা ব্লাডে যাবে, ব্লাড থেকে ইনফেকশন সাইটে যাবে, যেখানে আসলে ইনফেকশনসটা আছে সেখানে যাবে। সেখানে যাওয়ার পর সেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাগনেস্টে কাজ করবে। এখন কিভাবে কাজ করবে, সাপ্রোক্সিম এক্সিটিল মূলত ব্যাকটেরিয়ার প্রোটিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করবে, যেটাকে আমরা বলি পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে সেটা বাইন্ড করবে। বাইন্ড করার পরে কি করবে, আপনার যে পেপটিডোগ্লাইকেন যেই পেপটিডোগ্লাইকেন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, মানে সাপ্রোক্সিম ইনহিবিট পেপটিডোগ্লাইকেন ক্রস লিঙ্কিং, পেপটিডোগ্লাইকেন সিনথেসিসটাকে সে ব্লক করবে, ইনহিবিট করবে। ইনহিবিট করার পর কি হবে, ব্যাকটেরিয়া আসলে কি হবে, ব্যাকটেরিয়াটা আসলে ধ্বংস হয়ে যাবে। তো এটাকে আমরা বলি যে ব্যাকটেরিসাইডাল এফেক্ট। এবং সাপ্রোক্সিম এক্সিটিল কি করবে, যেখানে ইনফেকশনসটা আছে সেই ইনফেকশন সাইটে সাপ্রোক্সিম এক্সিটিল কিন্তু ভালো অ্যাবজর্পশন হবে, ইনফেকশন সাইটে এটার কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তো ইনফেকশন সাইটে যখন কনসেন্ট্রেশন বাড়বে তখন কিন্তু ইনফেকশন সাইটে অল ব্যাকটেরিয়ার উপর সে কিন্তু ব্যাকটেরিসাইডাল এফেক্ট এনশিওর করবে। তখন কিন্তু পেশেন্ট আস্তে আস্তে সে কিওর হবে, পেশেন্টের ওয়েলবিং বেড়ে যাবে, পেশেন্ট আস্তে আস্তে কিন্তু সুস্থ হবে। এভাবে মূলত সাপ্রোক্সিম এক্সিটিল বডিতে কাজ করে, যেটা মোড অফ অ্যাকশন আমরা ছবির মাধ্যমে এটা প্রকাশ করলাম। তো এর আগে যেটা আমরা আসলে আলোচনা করেছিলাম সেটা হলো যে সাফিক্সিম কিভাবে কাজ করে। তাহলে সাফিক্সিম যেভাবে কাজ করে সাপ্রোক্সিম এক্সিটিলও একইভাবে কাজ করে, বাট সাপ্রোক্সিম এক্সিটিলের ক্ষেত্রে এখানে আমরা বললাম যে সাপ্রোক্সিম এক্সিটিল স্টোমাকে যাওয়ার পরে ইন্টেস্টাইনে যাওয়ার পরে স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে যাওয়ার পর সেটা ইনঅ্যাক্টিভ ফর্ম অ্যাক্টিভ ফর্মে হবে, তারপরে সেটা কিন্তু ইন্টেস্টিনাল মিউকাসা দিয়ে ব্লাডে যাবে এবং ইনফেকশন সাইটে যাবে। মূলত মোড অফ অ্যাকশনসটা এভাবে কাজ করবে। ওকে, এখন আমরা যদি আসলে দেখি যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাগনেস্টে সাপ্রোক্সিমটা আসলে কি কাজ করে, কিভাবে করবে। ওকে, তাহলে সাপ্রোক্সিমের যে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, সাপ্রোক্সিমকে আমরা বলতে পারি এটা হলো সেকেন্ড জেনারেশন সাপ্রোস্পিরিন এবং এটা এনশিওরস ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি ইন দ্য বডি, বডিতে ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি এনশিওর করে। এখন ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝি সে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়া অ্যাগনেস্টে কিন্তু কাজ করে। তাহলে এখানে আমরা যদি দেখি যে সাপ্রোক্সিমের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি সে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাগনেস্টে কাজ করে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলি কি কি, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আবার স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াসও কিন্তু একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্টেফাইলোকক্কাস অরিয়াস দুইটাই কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হলো হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মরাক্সেলা ক্যাটারালাইস এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ইকোলাই, এসকারিশিয়া কলাই এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ক্ল্যাপশিলিয়া স্পেসিস এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। প্রোটিয়াস মিরাবিলিস এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং নাইসেরিয়া গনোরিয়া এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এই প্রত্যেকটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বডিতে কোনো না কোনো অর্গানে সে কিন্তু লাইফ থ্রেটেনিং ইনফেকশনস তৈরি করে। তাহলে এখানে যে আমরা যেটা দেখলাম যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেপ্টোকক্কাস নিউমোনি এটা কিন্তু নিউমোনিয়া তৈরি করে, অর্থাৎ আপার এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে বিভিন্ন ডিজিজ তৈরি করে। স্টেফাইলোকক্কাস অরিয়াস সেটা তো স্কিনে ইনফেকশনস তৈরি করে, এসএসটিআই যেটা হয় স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয়। আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে কিন্তু নিউমোনিয়া হইতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, অটাইটিস মিডিয়া হইতে পারে।
আবার মরাক্সেরা ক্যাটালিস এটা দিয়েও কিন্তু ইনফেকশন হবে বডিতে। ইকলাই দিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। ক্ল্যাপশিলিয়া স্পেসিস দিয়ে কিন্তু নিউমোনিয়া হতে পারে। প্রোটিয়াস মিলিস নাইজেরিয়া গনোরিয়া এগুলো কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন নাইজেরিয়া গনোরিয়া দিয়ে কিন্তু গনোরিয়া হতে পারে। ওকে, এসটিডি অথবা এসটিআই, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিআই মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, দুইটাই একই রকম। ওকে, তাহলে এই ডিজিজগুলি, এই যে গ্রাম নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই দুই ধরনের ব্যাকটেরিয়া বডিতে যত ধরনের ইনফেকশন তৈরি করে, প্রত্যেকটা ইনফেকশনের অ্যাগনেস্টে কাজ করবে কি? সাফ্রোক্সিম এক্সিটিল। ওকে, তাহলে সাফ্রোক্সিম এক্সিটিল মোর রেজিস্ট্যান্ট টু বিটা ল্যাকটামেজ দেন ফার্স্ট জেনারেশন সাপোলোস্পোরিন। অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিকগুলিকে ইনঅ্যাক্টিভ করার জন্য সে কিছু এনজাইম রিলিজ করে, সেটা হলো বিটা ল্যাকটামেজ এনজাইম। তাহলে এই বিটা ল্যাকটামেজ এনজাইমের এগনেস্টে সাফ্রোক্সিম এক্সিটিল কিন্তু পাওয়ারফুল, অর্থাৎ বিটা ল্যাকটামেজ এনজাইম সাফ্রোক্সিমকে ডিস্ট্রয় করতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে মোর রেজিস্ট্যান্ট টু বিটা ল্যাকটামেজ দেন ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন যে সাপোলোস্পিরিন রয়েছে, যেমন স্যাফ্রাডিন, স্যাফ্রাডিন কিন্তু বিটা ল্যাকটামেজ এনজাইমের কারণে স্যাফ্রাডিন কিন্তু ইনঅ্যাক্টিভ হতে পারে, কারণ স্যাফ্রাডিন আসলে বিটা ল্যাকটামেজ এনজাইমটা স্যাফ্রাডিনের অ্যাক্টিভিটিকে কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেয়, ব্লক করে। কিন্তু আপনার সাফ্রোক্সিম এক্সিটিল মোর রেজিস্ট্যান্ট টু বিটা ল্যাকটামেজ, ব্যাকটেরিয়ার বিটা ল্যাকটামেজ এনজাইম আপনার সাফ্রোক্সিম এক্সিটিলের বিটা ল্যাকটাম রিংটাকে কিন্তু ধ্বংস করতে পারে না। দ্যাটস ওয়াই সাফ্রোক্সিম এক্সিটিল কিন্তু মোর পাওয়ারফুল দেন আপনার স্যাফ্রাডিন। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত সাফ্রোক্সিম এক্সিটিলের ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি। এখন আমরা ইন্ডিকেশন নিয়ে কথাবার্তা বলি। ইন্ডিকেশন মানে অ্যাপ্রুভড ইন্ডিকেশন, ইউএসএফডি অ্যাপ্রুভড ইন্ডিকেশন। ওকে, তাহলে ইউএসএফডি অ্যাপ্রুভড ইন্ডিকেশনের মধ্যে ফার্স্ট যেটা আমরা দেখি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ লাঙ্গে, আমাদের দুইটা লাং আছে, লাঙ্গে যে ইনফেকশনসগুলি হয়, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস হয়। যেমন ফ্যারিনজাইটিস, ফ্যারিংসে যখন ইনফেকশন হবে এটা হলো ফ্যারিনজাইটিস, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। টনসিলাইটিস, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, দুইটা টনসিলে যখন ইনফেকশন হয় এটাকে আমরা বলি টনসিলাইটিস। সাইনোসাইটিস, যখন অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনাসে কোনো ইনফেকশন হয় এটাকে আমরা বলি সাইনোসাইটিস অথবা অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ওকে, এটাও কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা পার্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটা স্পেশালি লাংয়ে হবে, সেখানে হবে ব্রঙ্কাইটিস, যখন ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলসে যখন ইনফেকশনসটা হবে এটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। আর যখন সরাসরি লাংয়ে ইনফেকশন হবে এটাকে আমরা বলি নিউমোনিয়া। নিউমোনিয়ারও কিন্তু অনেক ধরন আছে, যেমন হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এরকম ভিন্ন ভিন্ন কিন্তু নিউমোনিয়ার টাইপস রয়েছে। আলটিমেটলি যেটা বলবো যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে যতগুলি ইনফেকশনস হয় প্রত্যেকটা ইনফেকশনের এগনেস্টে কাজ করবে কে? সাফ্রোক্সিম এক্সিটিল। অ্যাট দ্য সেম টাইম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এখানে হতে পারে আনকমপ্লিকেটেড ইউটিআই। আনকমপ্লিটেড ইউটিআই এখানে কি কি আছে? সিস্টাইটিস আছে, ইউরিথ্রাইটিস আছে, তাই না? তারপরে সিস্টাইটিস, ইউরিথ্রাইটিস অথবা পাইলোনেফ্রাইটিস, তাই না? অথবা কমপ্লিটলি এটাকে আমরা বলি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টে একদমই নেফ্রন থেকে শুরু করে ইউরিনারি ট্র্যাক্ট, ইউরিনারি ব্ল্যাডার পর্যন্ত যে ইনফেকশনসগুলি হয় কমনলি এটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। স্পেসিফিক যদি আমরা বলি তখন আমরা বলি সিস্টাইটিস অথবা পাইলোনেফ্রাইটিস, এই ধরনের ইন্ডিকেশন আমরা বলি। আচ্ছা, তাহলে এখানে দেখলাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দুই ধরনের, এই দুইটা সিস্টেমিক ইনফেকশনের অ্যাগনেস্টে কিন্তু আপনার সাফ্রোক্সিম এক্সিটিল কাজ করবে। ওকে, ইন্ডিকেটেড। এবং এখানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এখানে রেসপিরেটরি ট্র্যাক্টে মূলত অর্গান হলো লাং, ইউরিনারি ট্র্যাক্ট মূলত হলো যে আমাদের ইউরিনারি ব্লাডার। ওকে, অ্যান্ড অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া হলো ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর মিডল এয়ার ইনফেকশন। অটাইটিস মিডিয়া হলো ইনফ্লামেশন অর ইনফেকশন অফ মিডল এয়ার, মধ্যকর্ণের পথ, অটাইটিস মিডিয়া সাধারণত বাচ্চাদের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সাফ্রোক্সিম এক্সিটিল ইন্ডিকেটেড। ওকে, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন যেটা আমরা বলেছিলাম স্টোফাইলোককাস অরিয়াস দিয়ে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, তাহলে ভেরিয়াস স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, তাহলে এই ধরনের স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন অথবা স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন, এই ধরনের ইনফেকশনে অবশ্যই সাফ্রোক্সিম এক্সিটিল ইন্ডিকেটেড। ওকে, আরেকটা ডিজিজ রয়েছে গনোরিয়া, যেটাকে আমরা বলি এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, সেখানে আনকমপ্লিটেড অথবা কমপ্লিকেটেড গনোরিয়া হতে পারে। এই আরেকটা ইন্ডিকেশন হলো লাইম ডিজিজ, এটা আসলে রেয়ার, সেটা আসলে আর্লি স্টেজের ট্রিটমেন্টে সাধারণত সাফ্রোক্সিম এক্সিটিল দিয়ে ট্রিটমেন্ট করা যায়।
তাহলে দিজ আর দ্য অ্যাপ্রুভড ইন্ডিকেশন ফর সাপ্রোক্সিম এক্সিটিল। ওকে, তাহলে এই ইন্ডিকেশনগুলিতে অর্থাৎ এই ডিজিজগুলি বডিতে যখন হবে তখন চিকিৎসকরা কিন্তু ডাক্তাররা রোগীর সাইন সিমটম দেখে রোগীকে কিন্তু সাইপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করে দিবে। তার আগে রোগীকে পর্যবেক্ষণ করে ডাক্তার যখন মনে করবে না এটা টনসিলাইটিস অথবা এটা ব্রঙ্কাইটিস অথবা নিউমোনিয়া অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই বিষয়গুলি কনফার্ম হওয়ার পরে কিন্তু ডাক্তাররা সাইপ্রোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করে দিবে। ওকে, তাহলে এখানে আমরা অ্যাপ্রুভড ইন্ডিকেশন নিয়ে সাইপ্রোক্সিম এক্সিটিলের ইউএসএফডি অ্যাপ্রুভড ইন্ডিকেশন নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ডোসেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সাইপ্রোক্সিম এক্সিটিলটা আসলে একজন পেশেন্টকে কিভাবে সেবন করতে হবে অথবা একজন চিকিৎসক তার প্রেসক্রিপশনে কিভাবে সাইপ্রোক্সিম এক্সিটিলকে প্রেসক্রিপশন করে দিবে, সেক্ষেত্রে ডোসেজ গাইডলাইনটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, নর্মালি যেটা হবে সেটা হলো অ্যাডাল্ট পেশেন্টের জন্য সাইপ্রোক্সিম এক্সিটিলের ডোসেজ গাইডলাইন হলো 250 মিলিগ্রাম টু 500 মিলিগ্রাম ট্যাবলেট এভরি 12 আওয়ার্স, অর্থাৎ 250 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে হবে। ওকে, আর লাইম ডিজিজের ক্ষেত্রে 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 20 ডেজ। স্পেশালি যখন লাইম ডিজিজ হবে, তাহলে লাইম ডিজিজ হলে আপনার 500 মিলিগ্রাম সাইপ্রোক্সিম এক্সিটিল ট্যাবলেট দিনে 2 বার সর্বোচ্চ 20 দিন পর্যন্ত সেবন করতে হবে। এটা হলো আপনার সাইপ্রোক্সিম এক্সিটিলের কমন ডোসেজ গাইডলাইন। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে যে সকল বাচ্চার বয়স 3 মাসের বেশি তাদের জন্য এটা প্রযোজ্য। ওকে, 10 mg পার কেজি এভরি 12 আওয়ার্স, ম্যাক্সিমাম 250 mg পার ডোজ। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে দেখবেন চাইল্ড স্পেশালিস্ট অথবা পেডিয়াট্রিশিয়ান যারা বাচ্চাদেরকে প্রেসক্রিপশন লেখার পূর্বে বাচ্চার ওয়েট নিয়ে নেয়, তাহলে বাচ্চার ওজনটা এখানে খুব গুরুত্বপূর্ণ পেডিয়াট্রিক ডোজটা নির্ধারণের জন্য। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ওয়েট ইম্পর্টেন্ট। তাহলে 10 mg পার কেজি, প্রতি কেজি ওজনের জন্য 10 mg। বাচ্চার ওজন যদি আপনার 20 কেজি হয়ে যায় তাহলে 10 mg ইন্টু 20 কেজি এভাবে মূলত হবে। এবার ডোজ ক্যালকুলেশনটা এভাবে। তাহলে দেখেন বাচ্চার ওজন হলো 20 কেজি, তাহলে 20 ইন্টু 10 ইকুয়াল হলো 200 মিলিগ্রাম। এভাবে মূলত ডোজটা নির্ধারণ করতে হবে, বের করতে হবে। তাহলে পেডিয়াট্রিশিয়ানরা চাইল্ড স্পেশালিস্টরা বাচ্চার ডোজ নির্ধারণের সময় বাচ্চার ওজন থেকে তারা আসলে ওষুধটা লিখে দেয়, ডোসেজ গাইডলাইনটা লিখে দেয়। তাহলে আমাদের জানতে হবে সেটা হচ্ছে 3 মাসের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাইপ্রোক্সিম এক্সিটিল চিকিৎসকরা প্রেসক্রিপশন করতে পারবেন। ডোজ হবে 10 mg পার কেজি এভরি 12 আওয়ার্স, ম্যাক্সিমাম হলো 250 মিলিগ্রাম পার ডোজ। ওকে, অটাইটিস মিডিয়া অথবা সিভিয়ার কেসে 15 mg পার কেজি এভরি 12 আওয়ার্স, ম্যাক্সিমাম 500 mg পার ডোজ। ওকে, তাহলে যখন অটাইটিস মিডিয়া এবং সিভিয়ার স্টেজে হবে তখন বাচ্চার ওজন হবে হলো 15 mg পার কেজি এভরি 12 আওয়ার্স, অর্থাৎ দিনে 2 বার বাচ্চাকে প্রেসক্রিপশন করা যাবে। ওকে, রুট এটা আসলে ওরাল রুটের ট্যাবলেট এবং সাসপেনশন হিসেবে পাওয়া যায়। সাইপ্রোক্সিম এক্সিটিলটা ট্যাবলেট হবে এবং সাসপেনশন হবে। এখন ইম্পর্টেন্ট একটা নোট রয়েছে, সেটা কি দেখেন, টেক আফটার ফুড ফর বেটার অ্যাবজর্পশন। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের পেশেন্টদের জন্য এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, ডাক্তারদের জানার জন্য এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের জানার জন্য এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। কারণ বেশিরভাগ ডাক্তাররাই আসলে প্রেসক্রিপশানে সাইপ্রোক্সিম এক্সিটিল কোন রোগের জন্য মানে ডিজিজ আইডেন্টিফাই তারা প্রেসক্রিপশান করে দেয়। সাইপ্রোক্সিম এক্সিটিল 250 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার কীভাবে খেতে হবে এটা অনেক ডাক্তারই কিন্তু লিখে দেয় না। ওকে, অথবা রুগীকে এটা বুঝায় বলে না। তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসরা এটা কাজটা করতে পারে। সাইপ্রোক্সিম এক্সিটিল বেটার অবজর্পশন হবে যখন এটা টেক আফটার ফুড, খাবার খাওয়ার পরে আপনি যখন এটা ইমিডিয়েট সেবন করবেন তখন ফুডের সাথে এটা অ্যাবজর্পশনটা ভালো হবে। এটা সাইপ্রোক্সিম এক্সিটিল খালি পেটে সেবন করা উচিত না, এটা খাবার খাওয়ার পর এটা সেবন করতে উচিত বেটার অ্যাবজর্পশনের জন্য, বেটার ইফিকেসির জন্য। তাহলে সাইপ্রোক্সিম এক্সিটিল টেক আফটার ফুড ফর বেটার অ্যাবজর্পশন। ডোজ অ্যাডজাস্টমেন্ট নিডেড ইন রেনাল ইম্পেয়ারমেন্ট। যদি কোনো পেশেন্টের কিডনিতে সমস্যা থাকে তাহলে ডোজ অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। এখন পেশেন্টের কিডনিতে সমস্যা আছে কি নাই
এটা আসলে ডাক্তাররা কথাবার্তা বলে নেয় অথবা রেনাল আপনার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের রিপোর্টটা দেখেও কিন্তু ডাক্তাররা কনফার্ম হয় যে তার আসলে কিডনির অবস্থা কীরকম, তাকে স্যাফুরোক্সিম এক্সিটিল প্রেসক্রিপশন করা যাবে কিনা অথবা ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা, সেই জন্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এই টেস্টটা করে নিতে হয়। ওকে, এই রিপোর্টটা দেখেই মূলত সিদ্ধান্ত নেয়। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো আমরা স্যাফুরোক্সিম এক্সিটিল ট্যাবলেট অথবা সাসপেনশনের কমন ডোসেজ গাইডলাইনটা দেখলাম, সেটা হচ্ছে 250 থেকে 500 মিলিগ্রাম ট্যাবলেট এভরি 12 আওয়ার্স। বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম 10 mg পার কেজি এভরি 12 আওয়ার্স, স্পেশালি যখন অটিটিস মিডিয়া সিভিয়ার স্টেজে কোনো ডিজিজ হবে সেক্ষেত্রে 15 mg পার কেজি এভরি 12 আওয়ার্স। ওকে, এটা হলো ডোসেজ গাইডলাইন। আর সেবন করতে হবে টেক উইথ আফটার ফুড। ওকে, এটা সেবন করতে হবে টেক আফটার ফুড, খাবার খাওয়ার পরে ভরা পেটে কেটে সেবন করলে বেটার অ্যাবজর্পশন হবে। তো এটা হলো স্যাফুরোক্সিম এক্সিটিলের আপনার ডোসেজ গাইডলাইন নিয়ে আমরা কথাবার্তা বললাম। এখন যদি আমরা স্পেসিফিক ইন্ডিকেশন ওরিয়েন্টেড ডোজটা দেখি তাহলে কি হবে দেখেন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইনক্লুডিং টনসিলাইটিস ফ্যারিঞ্জাইটিস। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে টনসিলাইটিস ফ্যারিঞ্জাইটিস সাইনোসাইটিস যাই হোক ডোজ হবে 250 মিলিগ্রাম ট্যাবলেট টুয়াইস ডেইলি। তাহলে 250 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার, সকালে একবার বিকাল একবার। কতদিন? 5 থেকে 10 দিন। তাহলে কতদিন দিবে? ইট ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ ইনফেকশন, সিভিয়ারিটি অফ ডিজিজ। এটা 5 থেকে 10 দিন আমাদের দেশে সাধারণত চিকিৎসকরা 10 দিনের জন্য প্রেসক্রিপশন করে স্যাফুরোক্সিম এক্সিটিল। তাহলে 250 মিলিগ্রাম স্যাফুরোক্সিম এক্সিটিল দিনে 2 বার 10 দিন, তাহলে 20টা ট্যাবলেট পেশেন্টকে সেবন করতে হবে যদি পেশেন্টের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয়। সেকেন্ড, অ্যাকিউট ব্যাকটেরিয়াল অটাইটিস মিডিয়া, যদি অ্যাকিউট ব্যাকটেরিয়াল অটাইটিস মিডিয়া হয়, মধ্যকোণের প্রদাহ সিভিয়ার স্টেজের হয়, 500 মিলিগ্রাম টুয়াইস ডেলি, 500 মিলিগ্রাম দিনে 2 বার, 5 থেকে 10 ডেজ, 5 থেকে 10 দিন। সিভিয়ারিটি অফ ইনফেকশনের উপর ডিপেন্ড করবে কতদিন যাবে। আমাদের দেশের চিকিৎসকরা 10 দিনের জন্য লিখে দেয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস অথবা সিওপিডি অথবা হবে নিউমোনিয়া। তো সেক্ষেত্রে 500 মিলিগ্রাম টুয়াইস ডেলি 5 to 10 ডেজ। আমাদের দেশের চিকিৎসকরা 10 দিনের জন্যই লেখে 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যদি কলাই দিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেটা পাইলোনেফ্রাইটিস, নেফ্রাইটিস, ইউরিথ্রাইটিস অথবা সিস্টাইটিস যাই হোক, কমনলি এটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে 125 মিলিগ্রাম 125 মিলিগ্রাম অথবা 250 মিলিগ্রাম ট্যাবলেট টুয়াইস দিলে 7 to 10 ডেজ। এখন আমাদের দেশের চিকিৎসকরা সাধারণত 125 মিলিগ্রাম ট্যাবলেট লেখে না, আমাদের দেশে হলো 250 মিলিগ্রাম 250 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার, সর্বোচ্চ 7 দিনও লেখে 10 দিনও লেখে, বাট 10 দিনে লেখার প্রিফারেন্সটা ডাক্তারদের বেশি। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন যখন স্টেফাইলোককাস অরিয়াস দিয়ে হয় তখন 250 to 500 মিলিগ্রাম টুয়াইস ডেলি, 250 মিলিগ্রামও লাগে 500 মিলিগ্রামও লাগে। ইট ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ ইনফেকশন। পেশেন্টের ইনফেকশনের সিভিয়ারিটি যখন বেশি হবে তখন 500 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার লেখে। যদি নর্মাল হয় তাহলে 250 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার, 5 to 10 ডেজ। আমাদের দেশে বেশিরভাগ চিকিৎসকরা 10 দিনের জন্য লেখে। আনকমপ্লিকেটেড গনোরিয়া, এখানে সিঙ্গেল ডোজের লিখবে 250 অথবা 500 মিলিগ্রাম, এটা 500 মিলিগ্রামই লেখে। ওকে, সিঙ্গেল ডোজে। লাইম ডিজিজ হলে 500 মিলিগ্রাম দিনে 2 বার, সর্বোচ্চ 20 দিন, যেটা আমরা আগেও বলেছিলাম। তাহলে এটা হচ্ছে ইন্ডিকেশন ওরিয়েন্টেড ডোসেজ গাইডলাইন।